লায়লা হুট করে তরুণা বেগমকে জড়িয়ে ধরে। তরুণা বেগম মাথায় হাত বুলিয়ে বলে, আর কখনো কান্না করবি না। জানো আন্টি, তোমার শরীর থেকে কেমন মামা গন্ধ আসছে। পাগলিমি। আর কিসের আন্টি, মামনি বলবি। লায়লা তরুণা বেগমের বুক থেকে মুখ তোলে। চল খাবি, এবার সবাই তো আর না খেয়ে চলে গেলি। লায়লা হেসে বলল, চলো মামুনি, প্রচুর ক্ষুধা লাগছে, পেটে ইঁদুরের বাচ্চাগুলো লাফাচ্ছে। তরুণা বেগম হেসে ফেলল। সানিম হাজালও হাসল। ওরা দুজন যেতেই হাজাল বলল, এখনো বুঝতেই পারিনি ওর ভিতরে এত কষ্ট আছে। সানিম দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, ও এমনই, সবসময় সবাইকে হাসি খুশি মাতিয়ে রাখতে চায়। ওর কষ্ট দুঃখ কারোর সাথে শেয়ার করে না, একমাত্র আমি ছাড়া। ওর সাথে পরিচয় আমার ক্লাস 2 থেকে। মেয়েটা সবসময় চুপ থাকতো, কারোর সাথে মিশতো না, কথা বলতো না, চুপ থাকতো আর কেমন যেন ভয়ে থাকতো। আমি প্রথমে ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই। মা মারা যাওয়ার পরে বাবার অবহেলা লায়লার মনে প্রভাব পড়ে যায় অনেকটাই। ছোট থেকেই লায়লা বাবা ভক্ত ছিল। 6 বছরের মেয়ে যখন মাকে হারায়, বাবার অবহেলা পায়, তখন মেয়েটা হাসতে ভুলে যায়। প্রথম প্রথম ও খুব ভয় পেত, আমি ওকে সেখান থেকে বের করে আনি। আস্তে আস্তে ও আবার আগের মতো সবার সাথে হাসতো, দুষ্টুমি করতো। আবার আমাকে কেউ কিছু বললে তাকে মেরে আসতো। আমি ছোট থেকেই গুন্ডি টাইপের ছিলাম, সবাই ভয় পেত আমায়। লায়লা আমার বন্ধু থাকায় কেউ কিছু বলার সাহস পেত না। ওর বাড়ি আমাদের গ্রামের পাশের গ্রামে ছিল। ওর মা মারা যাওয়ার পর ওর বাবা চলে যায় গ্রাম ছেড়ে। লায়লার দাদার টাঙ্গাইল শহরে অনেকগুলো দোকান ছিল, সেগুলো বিক্রি করে ঢাকায় চলে আসে। নতুন বিজনেস শুরু করে। 5-এ পরীক্ষা দেওয়ার পর লায়লার বাবা তাদের শহরে নিয়ে আসে। ওর বাবা কখনো ওকে সময় দিত না, কাজের পিছনে ছুটেছে সব সময়। লায়লা নামে তার একটা মেয়ে আছে, সে হয়তো ভুলেই গিয়েছিল। আমরাও চলে আসি শহরে, সেখানে আবার নতুন করে দেখা হয়। একই স্কুলে ভর্তি হয়েছিলাম দুজন। সেদিন খুব খুশি হয়েছিলাম, ভাবিনি ওকে আবার ফিরে পাবো। আমার মনে হয় সেদিন আমার থেকে ওই বেশি খুশি হয়েছিল আমাকে পেয়ে, খুশিতে কান্না করে দিয়েছিল। তারপর তোর সাথে বন্ধুত্ব হয়, তারপর থেকে তিনজনের জীবনটা ভালোভাবেই চলতে থাকে। ক্লাস 8-এ ওঠার পর ওর বাবা বিদেশ চলে যায়। ওর দাদি মারা যাওয়ার সময় একবার এসেছিল, লায়লাকে সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ও আমায় ছেড়ে কোথাও যায়নি। তার বাবাও তাকে জোর করেনি। আর মাসে মাসে খরচ দিত, যা দিয়ে ওর জীবন খুব ভালোভাবে চলে যেত। আমি ওকে আবার বাড়িতে নিয়ে আসতাম, মাঝে মাঝে আম্মু খুব আদর করতো। আমি কখনো চাইনি ওর মা নেই এটা জানার পর কেউ ওকে করুণা করুক বা ভালোবাসুক। তাই ওর অতীত আমি কাউকেই বলিনি, আর না ওকে বলতে দিয়েছি আমি। তাই তুই বা আমার পরিবার কেউ জানিস না আমাদের মতো ওর শৈশবটা এত সুন্দর ছিল না। আমি কখনোই ওকে বুঝতে দেইনি ও একা। আমার সব সময় আমি ওকে আগলে রেখেছি। দেখিস না আমার কিছু হলে ও কেমন হাইপার হয়ে যায়। ওর মনে একটাই ভয়, যদি আমি হারিয়ে যাই ওর জীবন থেকে। কিন্তু আমি যতদিন বাঁচবো ততদিন ওকে আগলে রাখবো আমি। তাই বলছি, ও কিছু ভুল করলেও ওকে কিছু বলিস না, এটা অনুরোধ আমার। হাজাল সানিমকে জড়িয়ে ধরে বলে, তোর মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কথা দিলাম এমন কোনো কথা বলবো না যাতে ও কষ্ট পাই। চল ভেতরে যাই, অনেক কাজ আছে। চল। সানিম হাজাল ভেতরে চলে গেল। লায়লা বসে আছে খাবার সামনে নিয়ে। সানিম বলল, কি রে, না খেয়ে বসে আছিস কেন? তোদের আসার ওয়েট করছিলাম। হঠাৎ পেছন থেকে কে যেন সানিমকে জড়িয়ে ধরে। সানিম প্রথমে চমকে গেলেও পরে বুঝতে পারে এটা কে। সানিম সামনে ঘুরে দাঁড়িয়ে মাথায় হাত রেখে বলে, কি হয়েছে পুচকি? আসিয়া সানিমকে জড়িয়ে ধরে বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি আর এমন করো না আপু, কাল সবাই খুব টেনশনে ছিল। সানিম আসিয়ার মাথায় চুমু খেয়ে বলল, পাগলি, তোরা থাকতে কি হবে আমার? তোদের এত ভালোবাসা রেখে কই যাব? একটু পর দিশা ঈশা এসেও জড়িয়ে ধরল। ঈশা বলল, তুমি আর এমন করবে না আপু। দিশা মন খারাপ করে বলল, সরি আপু, মিনা আপুর হয়ে আমি মাফ চাইছি। আমি কখনো ভাবিনি সে আমাদের সাথে এমন করবে। সানিম দিশার কান টেনে ধরে বলল, আমি তোকে সরি বলতে বলেছি? এখানে কারো দোষ নেই, সব দোষ মিনার। সেই দায়ভার তোরা কেন নিবি? পাকনামো না করে খেতে বস সবাই, কাজ আছে অনেক। নাজলি আর আসলি এসে সানিমকে জড়িয়ে ধরল।
সানিম মুচকি হেসে দু বোনকে আগলে নিল। সানিম সবাইকে নিয়ে খেতে বসলো। হঠাৎ সানিমের চোখ যায় সিঁড়ির দিকে। জান আসছে কালো টি শার্ট, ব্লু কালারের জিন্সের প্যান্ট, চুল থেকে পানি পড়ছে। গোসল করে নিচে এসেছে, মাথাটাও মোছেনি। জান সানিমের দিকে তাকিয়েতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। সানিম দ্রুত চোখ সরিয়ে নেয়। তরুণা বেগম জানকে বলে, কি রে, চুল থেকে পানি পড়ছে তো? মুছিসনি কেন? ঠান্ডা লেগে যাবে তো। জান সানিমের দিকে তাকালো, তারপর মুচকি হেসে বলল, চুল মুছতে আলসেমি লাগছে, তুমি মুছে দাও না মামনি। তরুণা বেগম কাপড়ের আঁচল দিয়ে জানের মাথা মুছে দিল। তারপর জান্নাত আর মুক্তা বেগমকে বলল, সে যে ছোট, খেতে বসে পড়। 10টা বাজতে চললো, বাড়িতে আজ থেকে মেহমান আসা শুরু করবে। জান্নাত বেগম চেয়ারে বসতে বসতে বলল। সানিম জান্নাত বেগমের দিকে তাকিয়ে বলল, মরিমা, তুমি একটা কাজ করো তো, আব্বু আর বাবার জন্য খাবার টিফিন বক্সে ভরে দাও। জান্নাত বেগম চমকে গেল। আর কতদিন পর সানিম তাকে মামিমা বলে ডাকলো। খুশি হয়ে বলল, না মরিমা, আমি এখন খাবো না, তুমি বেশি করে খাবার দিয়ে দাও, আমরা বাপ বেটি মিলে খেয়ে নিব। লায়লা বলে উঠল। আমিও খাবো না, তোর সাথেই খাবো। হাজার লায়লার কথায় সায় দিয়ে বলল। লাইলা ঠিক বলছে, আমরা তোর সাথেই খাবো। সানিম কপালে হাত দিয়ে বসে আছে, জানে কিছু বললেও শুনবে না। সানিম চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আসলে নিচের গেস্ট রুমটা গুছিয়ে রাখিস তো, কেন আপু? ফুপি আসবে আজ। বাকিরা খুশিতে চিল্লিয়ে উঠল। সানিম ধমকে বলল, খাবার খেতে বসে কেউ চিল্লায়? সবাই চুপ। জান্নাত বেগম টিফিন বক্স সানিমের হাতে দিয়ে বলল। সানিম মাথা নাড়ল, তারপর বাসা থেকে বের হয়ে গেল। জান শুধু সবকিছুই চুপচাপ দেখে গেল, কিছু বলল না। সানিম যে তার উপর অভিমান করে আছে ভালো করেই বুঝেছে। জান বিড়বিড় করে বলল, ওয়েট করো বউ, আমি তোমার সব অভিমান ভেঙে দিব, প্রমিস। হাজাল বাহিরে যেতে যেতে জানকে বলল, জান একটু পর সাগর আসবে সব কিছু নিয়ে, তুমি একটু সাথে থেকে বুঝিয়ে দিও। জান ভাবুক হয়ে বলল, কোন সব কিছু আপু? সানিমের রুম আর সাদের রুমের জন্য নতুন জিনিস আসবে, সেটার কথা বলছি। আর ভাঙ্গা জিনিসগুলো তারা নিয়ে যাবে, তুমি শুধু দেখবে তারা ভাঙ্গা জিনিসের সাথে যেন দরকারি কিছু আবার ফেলে না দেয়। ওকে আপু, বুঝেছি, চিন্তা করবেন না, আমি সামলে নিব। ওকে। হাজাল চলে গেল। সানিম আগে থেকেই গাড়িতে ওয়েট করছিল। আজ সানিম অফিসে যাবে না, তাই আজ তেমনভাবে রেডি হয়নি। সকালে গোসল করে অ্যাশ কালারের 3 পিস পরেছিল, সেটাই পরে আছে। চুলগুলো হাত খোপা করা। লায়লা হাজালের সেম কাহিনী। লায়লা গালো 3 পিস পরেছে, হাজার লেমন কালারের। সানিমের গাড়ি এসে থামে খান গ্রুপের সামনে। 3 জনই গাড়ি থেকে নেমে যায়। 3 জনে লিফটে করে 7 তলায় আসে। 7 তলায় মেন অফিস রুম, অফিসটা 10 তলা। সানিমকে দেখে সবাই নিচে দাঁড়িয়ে সালাম দেয়। সানিম নক না করে রুমে প্রবেশ করে। আইয়ুব খান তখন 2 জন মানুষের সাথে মিটিং করছিল। হঠাৎ কাউকে রুমে প্রবেশ করতে দেখে যেই না ধমক দিতে যাবে, তখনই চুপসে যায় সানিমকে দেখে। সকালে এমনিতে কথা শুনিয়ে এসেছে, এখন কিছু বললে খবর আছে। সানিম গম্ভীর গলায় বলল, আমি কি চলে যাব? আইয়ুব খান তাড়াতাড়ি করে বলল। না না, আইয়ুব খান 2 জন ক্লায়েন্টকে বিদায় করে দিয়ে বলল। কোনো দরকার ছিল? সানিম গম্ভীর মুখে বলল, সকালে কেউ একজন না খেয়ে এসেছে, তার জন্য খাবার নিয়ে এসেছি, সে যেন খাবার খেয়ে কৃপা করে আমায়। মেয়ের অভিমান দেখে হাসল, তারপর বলল। খাবার সার্ভ করো, আমি ফ্রেশ হয়ে আসছি। সানিম মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পিয়নকে দিয়ে একটা প্লেট আনিয়ে খাবার রেডি করে। আইয়ুব খান ফ্রেশ হয়ে এসে খেতে বসে। অলমোস্ট 11:30 বেজে গেছে, এখন খেলে হয়তো কারো দুপুরে খাওয়া হবে না। জানু বেগম ভারী খাবারই খেয়ে দিয়েছে, ভাত, মুরগির মাংস, রুই মাছ ভাজার সাথে ডিমের কারি। ভাত মেখে মেয়ের মুখের সামনে ধরল আগে। সানিম বিনা বাক্যে খেয়ে নিল, তারপর লায়লাকে দিল, তারপর হাজালকে খাইয়ে নিজে খেলো।
খুশি মনে সবাই খেয়ে নিল। খাওয়া শেষ করে লায়লা আয়ুব খানকে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ পাপ্পা। আয়ুব খান অবাক হয়ে পাপা ডাক শোনে, তবুও কিছু বলল না। মুচকি হেসে মাথায় হাত রাখল, তারপর বলল। তা কি কারণে পাপাকে থ্যাংক ইউ দিলে? লায়লা গালে হাত দিয়ে ভাবার ভঙ্গিতে বলল। আমাকে খাইয়ে দিলে সেই জন্য। এর আগে এত যত্ন করে কেউ খাইয়ে দেয়নি। আচ্ছা পাপা, বলেছিলে বলে কি রাগ করছো? আয়ুব খান লায়লার মাথায় চুমু খেয়ে বলল। একটু রাগ করিনি মামনি, তুমি আমাকে পাপা বলেই ডেকো। লায়লা খুশি হয়ে আয়ুব খানের গালে চুমু দিয়ে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। তার পিছনে হাজালো গেল। সানিম হেসে ফেলল, সাথে আয়ুব খানও। সানিম বাড়ির ঘটনা বলল, আর লায়লাকে যেন তার মতো করেই ভালোবাসে সেটাও বলল। আয়ুব খান বলল। ইস, আগে বলনি কেন? মেয়েটা ছোট থেকেই কতটা সফার করেছে। আমি আসছি, কাজ করো। সাবধানে যেও। মুচকি হেসে সানিম চলে গেল। ক্যান্টনমেন্টে গিয়ে সানিম তার বাবাইকে খাবার খাইয়ে নিজেও খেয়ে এসেছে। দুপুর 2টা বাজে। সানিম এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। তার ফুপি 2টার সময় বিমান ল্যান্ড করবে। ইমিগ্রেশন করে বের হতে হতে 3টে বেজে যায়। সানিম এগিয়ে গিয়ে তার ফুপিকে জড়িয়ে ধরে বলে। কেমন আছো ফুপি? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। ফুপা আসেনি? না, তার কাজ শেষ হয়নি এখনো, কাল হয়তো পরশু আসবে। পেছন থেকে কেউ গাল ফুলিয়ে বলল। আমাকে কেউ ভালোই বাসে না। সানিম তার ফুপিকে ছেড়ে লামিয়ার দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে বলল। কেমন আছে আমার লাবু সোনা? লামিয়া সানিমকে জড়িয়ে ধরে বলল। আমি খুব খুব ভালো আছি। এখন তো তোমাদের পেয়ে আরো বেশি খুশি। পাশ থেকে একটা ছেলে বলে উঠল। তুই তো একটা ফকিরনি, তাই তো এত খুশি। লামিয়া মুখ গোমরা করে বলল। ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। সানিম লামিয়াকে ছেড়ে দিয়ে ফুপির দিকে তাকালো। সানিমের ফুপি মুচকি এসে বলল। এটা আমার বড় ভাসুরের ছেলে হৃদয়। সানিমও বলল। ছেলেটা সানিমের দিকে হাত বাড়িয়ে বলল। হাই, আমি হৃদয়। সানিম হাত না মিলিয়ে বলল। আমি সানিম, এরা দুজন আমার ফ্রেন্ড। হৃদয় কিছুটা অপ্রস্তুত হলে হাজার সেটা বুঝতে পেরে হৃদয়ের দিকে হাত বাড়িয়ে বলল। হাই, আমি হাজাল। হাই, আমি লায়লা। হৃদয় হাসি মুখে দুজনের হাতে হ্যান্ডশেক করলো। সানিমের ফুপুও দুজনকে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। সানিম গম্ভীর মুখে বলল। ফুপি চলে যাওয়া যাক। চল। সানিম ড্রাইভিং সিটে বসলো, পাশে লায়লা বসলো। হাজাল পেছনে বসলো বাকিদের সাথে। গাড়ি বাড়ির দিকে ছুটলো। বাড়িতে ডেকোরেশন কাজ শুরু হয়ে গেছে। জানা সাগর সব কিছু দেখিয়ে দিচ্ছে। তারা সেই মতো কাজ করছে। কাল সন্ধ্যায় মেহেন্দি আর সঙ্গীত। সানিমের গাড়ি থেকে দারোয়ান চাচা গেট খুলে দিল। সানিম গাড়ি নিয়ে ভেতরে ঢুকে গেল। একে একে গাড়ি থেকে সবাই নামলো। জান এগিয়ে এসে আইরিন আহমেদকে জড়িয়ে ধরে বলে। কেমন আছো ফুপি? আইরিন আহমেদ এতদিন পরে ভাতিজাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে বলে। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ফুপি, ভালো আছি। চলো ভিতরে যাওয়া যাক। আইরিন আহমেদ হৃদয়কে দেখিয়ে দিয়ে বলল। জানো, এটা আমার বড় ভাসুরের ছেলে হৃদয়। জান মুচকি হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল। হাই, আমি জান। নাইস টু মিট ইউ। হৃদয়ও মুচকি হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল। হাই, আমি হৃদয়। নাইস টু মিট ইউ টু। অলি ঠোঁট উল্টিয়ে বলল। আমাকে কারোর চোখে পড়ে না। জান তার ফুপির পেছনে তাকিয়ে দেখে অলি। জান অলির মাথায় হালকা চাটি মেরে বলে। কিরে কুলি, কি খবর তোর? অলি সানিমের দিকে তাকিয়ে বলল। আপু দেখো আমাকে কি বলছে। সানিম অলিকে এক হাতে জড়িয়ে নিয়ে জানকে বলে। তুই ওর পিছনে কেন লাগছিস ফাজিল? লাগেজ নিয়ে ভেতরে যা, সাগরজানকে সাহায্য কর। সানিমের কথা শুনে সবাই সাগরের দিকে তাকালো। সাগর কিছুটা অপ্রস্তুত হলো। সানিম সবাইকে বলল।
চলো ভেতরে যাওয়া যাক। সানিমের ফুপি বলল। হুম। সবাই ভিতরে গেল। ঈশা দিশা দৌড়ে এসে ফুপি বলে জড়িয়ে ধরে দিশা বলল, কেমন আছো ফুপি? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? ঈশা আইরিনকে ছেড়ে দিয়ে বলল, আমরাও ভালো আছি। এই আমাদের অলি নাকি কত বড় হয়ে গেছে। অলি ঈশাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ঈশাপু? ভালো, তুই? ভালো দেখে তো চলে এলাম। চল উপরে ফ্রেশ হবি। চলো। অলি ঈশার সাথে চলে গেল। হৃদয় জানের সাথে গেল। নাজলি আসলি এসে তার ফুপিকে জড়িয়ে ধরে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। আইরিন তরুণা বেগমকে বলল। কেমন আছেন বড় ভাবি? তরুণা বেগম মুচকি হেসে বলল, আমি ভালো আছি। আইরিন, তুমি কেমন আছো? হারুন এলো না যে? কাল বা পরশু আসবে, কাজের চাপ বেশি। যাও আগে একটু রেস্ট নাও, তারপর ফ্রেশ হয়ে নাও, তারপর গল্প করব। আইরিন ড্রয়িং রুমের সোফায় বসল। তরুণা বেগম জান্নাত বেগমকে বলল, সেজো, ঠান্ডা শরবত দে তো। জান্নাত বেগম শরবত নিয়ে আস্তে আস্তে বলল। আইরিন মুচকি হেসে বলল, ভালো আছি। জান্নাত বেগম শরবত দিলেন। একটু পর মুক্তা বেগম এলেন। সেও ভালো মন্দ জিজ্ঞাসা করল। আইরিন ফ্রেশ হতে চলে গেল। জান হৃদয়কে তাদের ফাঁকা রুমটা দেখিয়ে দিল। আইরিন বেগম 3 তলায় চলে গেল। সেখানেও 2টা রুম ফাঁকা আছে। সানিম রুমে গিয়ে দেখল সব ঠিকঠাক। হাজাল ওয়াশরুমে চলে গেল। লাইলা বেডে শুয়ে পড়েছে। সানিম লাইলার দিকে তাকিয়ে কিছু বলল না। উপরে চলে গেল। ছাদের দরজা খুলে ভেতরে গেল। এখানেও সব আগের মতোই আছে। সানিম কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। সানিম গোসল করে বেরিয়ে এলো। চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। সানিম আজ লাল কালারের 3 পিস পরেছে। দেখতেও সুন্দর লাগছে। সানিমের চোখ যায় গায়ের কাপড়ের দিকে। সেখানে আলতো করে হাত ছোঁয়ালো। জানের দেওয়া কামড়ের কারণে জায়গাটা কালো হয়ে আছে। সানিম সেখানে স্পর্শ করে হাত দিয়ে তারপর কিছু একটা ভেবে মুচকি হাসল। তারপর নিচে চলে গেল। দেখল লায়লা হাজালেরও গোসল করা শেষ। সানিম লায়লা হাজালকে বলে নিচে নেমে আসে। বাগানে গিয়ে দেখে সাগর লাইটিংয়ের লোকেদের সব কিছু বুঝিয়ে দিচ্ছে। সানিম তাকে গম্ভীর স্বরে ডাকল। সাগর। সাগর সানিমের ডাক শুনে বলে উঠল, শান্তি আর পাইলাম না, বজ্জাত ম্যামের নাম নিতে না নিতেই হাজির। পুরা কপাল আমার। হোয়াট? সানিমের চিল্লানিতে সাগর লাফ দিয়ে ওঠে। বেচারা বুঝতে পারেনি সানিম তার পিছনে দাঁড়িয়ে আছে। সাগর ভয়ে ভয়ে সামনের দিকে ঘুরে তাকালো। দেখল সানিম রাগে লুকে তাকিয়ে আছে। পারলে এক্ষুনি কাঁচা খেয়ে ফেলবে। সাগর শুকনো ডোক গিলে হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম ম্যাম, আপনি এখানে কিছু কি লাগবে? সানিম সালামের উত্তর দিল কিনা বুঝল না সাগর। সানিম সাগরের দিকে তাকিয়ে আছে। সাগর সানিমের তাকানো দেখে ভয় পেয়ে গেল। এদিক ওদিক দেখতে লাগলো। সানিমের চাহনিকে জমের মতো ভয় পায় সাগর। বাজ পাখি যেমন শিকার ধরার জন্য ওত পেতে থাকে। সাগর ভয়ে ভয়ে আবার জিজ্ঞাসা করল, ম্যাম কিছু বললেন না তো? সানিম গম্ভীর মুখে বলল, কাজ কত দূর? ম্যাম বিয়ের প্রোগ্রামের জন্য স্টেজ রেডি হয়ে গেছে। পুরো বাড়ির লাইটিংয়ের কাজ একটু বাদ আছে, আর গেট সাজানোর কাজটাও বাকি। চিন্তা করবেন না, আজকের মধ্যে হয়ে যাবে। সানিম আর কিছু বলল না। ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। রাত 8টা। সবাই ড্রয়িং রুমে বসে আছে। অলি, আসিয়া, ঈশা, দিশা কী নিয়ে জানি কথা বলছে। আসলি চুপ করে বড়দের কথা শুনছে। নাজলি রুমে নাজমুলদের সাথে কথা বলছে।
সানিম গম্ভীর মুখে বসে আছে। জান আর সাগরকে সানিম একটু বাইরে পাঠিয়েছে। হৃদয়ও তাদের সাথে বসে আছে। বারবার আর চোখে সানিমকে দেখছে, কারণ প্রথম থেকে সানিমকে তার কেমন অদ্ভুত লাগছে। একটা মেয়ে এত গম্ভীর কী করে হতে পারে? হৃদয়ের মনে সানিমকে নিয়ে অনেক কৌতূহল, সানিমকে জানার কৌতূহল, তাই বারবার তাকাচ্ছে। হৃদয় নিজে নিজে বিড়বিড় করে, এখানে সবাই কত হাসি খুশিভাবে কথা বলছে, আর এই মেয়ে কেমন গম্ভীর হয়ে বসে আছে, না হাসছে আর না কারো কথা বলছে। রিপিট, না হাসছে আর না কথা বলছে। এই মেয়েটা কি হাসতে জানে না নাকি? আর তার দুই ফ্রেন্ড, তারাও তো সেম ওনার মতো। আমি জানতাম মেয়েরা কোমল মনের হয়, এরা তো দেখে মনে হয় না এই কোমল মনের। দূর, কী সব ভাবছি। হৃদয় নিজেকে গালি দিতে লাগলো, তবুও হৃদয়ের মনে থেকে সানিমের ভাবনা সরাতে পারছে না। সানিম সবার দিকে একবার তাকালো। এখানে সবাই থাকলেও দুজন নেই, ওয়াজেদ খান আর সেফা বেগম। সানিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। কারো দিকে না তাকিয়ে উপরে চলে গেল। তাদেরকে যেতে দেখে অলি, আসিয়া, ঈশা, দিশা, আসলি তাদের পিছনে গেল। হৃদয় তাকিয়ে দেখল, কি বলবে। সানিম 3 তলায় আসলো। আজ অনেক বছর পর সানিম 3 তলায় পা রাখল। সব সময় শুধু ছাদেই যাওয়া আসা হতো, কিন্তু 3 তলায় আসা হয় না, মূলত প্রয়োজন পড়ে না। সানিম তার মেজো চাচুর রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আস্তে করে ডাক দিল, মেজো চাচু আসবো? হঠাৎ সানিমের কণ্ঠ শুনে চমকে যায় ওয়াজেদ খান। সেফা বেগমও চমকে যায়। সানিম তাও আবার 3 তলায়, তারা দুজনে বেশ অবাক হয়। ওয়াজেদ খান বেড থেকে নেমে দরজা খুলে দিয়ে বলে, আরে সানিম, তুই? তাই আবার এত বছর পর? আয় ভেতরে আয়। সানিম ভিতরে গেল। ঘুরে ঘুরে রুমটা দেখল। সব কিছু আগের মতোই আছে, শুধু মানুষগুলো পাল্টে গেছে। ওয়াজেদ খান বলল, দাঁড়িয়ে আছিস কেন? বস এখানে। সানিমকে সোফায় বসতে বলল। সানিম দীর্ঘশ্বাস গোপন করে সোফায় বসল। তারপর চাচা চাচির দিকে তাকিয়ে বলল, রাগ করে আছো আমাদের উপর? সানিমের এমন প্রশ্নে কি বলবে বুঝতে পারল না দুজনে। সেফা বেগম মলিন হেসে বলল, রাগ করবেন কেন? আর কি নিয়ে রাগ করব? সানিম বুঝলো তারা রাগ করে আছে। সানিম দুজনের দিকে তাকিয়ে বলল, মুখে যাই বলো না কেন, আমি জানি রাগ করেছো, কিন্তু তোমরা একটু ভেবে দেখো তো, আম্মুর রাগ দেখানোর অনেক কারণ ছিল। তুমিও জানো, আমিও জানি মিনা কেমন। জানকে ছোট থেকে চেনো, তারপরেও তোমরা দুজনে ওর সাপোর্ট করছো। তার জন্য আম্মু তোমাকে কথা শুনিয়েছে বলে ভুল হবে। ও অন্যায় করেছে দেখার পরেও তুমি ওকে শাসন না করে সাপোর্ট করেছো, তাই আম্মু তোমার উপর রেগে গিয়েছিল। আর এটা স্বাভাবিক, কারণ আম্মু জানকে খুব ভালোবাসে। শুধু আম্মু কেন, আমরা সবাই জানকে ভালোবাসি। এটার জন্য যদি তোমরা রাগ করে বসে থাকো তাহলে কেমন হবে? কাল বিয়ে, কত মানুষজন আসছে, তোমরা না থাকলে কেউ বিয়েতে আনন্দ করতে পারবে না। যদি তোমরা চাও সবাই মুখ ভার করে বসে থাকো, তাহলে আমার আর কি বলার আছে বলো? সানিমের কথা শুনে দুজনই চুপ, কেউ কোনো কথাই বলছে না। অনেকক্ষণ পর ওয়াজেদ খান বলে, আসলে আমি লজ্জায় কারোর সামনে যাচ্ছি না। না জেনে না বুঝে মিনার কথায় কাজে রাখতে গিয়েছিলাম, আর ভাবি ওই কথা বলার পর আর বেশি অপরাধী লাগছিল নিজেকে, তাই কারোর সামনে যায়নি। আমরাই তো। এসব বাদ দাও তো, সবাই নিচে আছে, তোমরাও যাও। বাড়িতে কত লোকজন, তোমাদের না দেখলে অনেকেই অনেক কথা বলতে পারে। আমি যাই, তোমরাও এসো। সানিম রুম থেকে বেরিয়ে এলো। উপরে না গিয়ে 2 তলায় নিজের রুমে এলো। এখানে কেউ নেই। সানিমের ভালো লাগছে না, তাই দরজা চাপিয়ে বেডের সাথে হেলান দিয়ে বসলো। কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। লাইলা হাসাল ছাদে আছে, তাদের সাথে বাকি সবাই আছে। জান আর সাগর বাড়ি এসে দেখে সানিমেরা কেউ নিচে নেই, তাই সে জানকে বলে চলে গেল। জান নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর
খাবার খেতে নিচে গেল, দেখলো সাগর বসে খাবার খাচ্ছে। জান তার পাশে চেয়ার টেনে বসলো। জানকে দেখে সাগর বলল, আন্টি না খেয়ে যেতে দিল না। জান মুচকি হেসে বলল, ভালো করেছে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। সাগরকে জান নাম ধরেই ডাকে আর তুমি বলে। সাগরই ওকে নাম ধরে ডাকতে বলেছে। সাগর জানের থেকে 2 বছরের বড়। বাড়িতে অনেক মানুষ। সানিমের নানা বাড়ি থেকে লোক এসেছে, খালা খালু এসেছে। খালাতো ভাই ভাইয়ের বউ বিয়ের আগের দিন আসবে। রাত 10টা। বাড়ির মেয়ে আর মহিলা বাদে সবার খাওয়া শেষ। তরুণা বেগম জানকে বলল, যা তো বাবা, সানিমদের ডেকে নিয়ে আয়। জান মাথা নেড়ে ছাদের দিকে চলে গেল। পাসওয়ার্ড দিতেই দরজা খুলে গেল, কারণ ফোনটা লাইলার হাতে ছিল। জান সবাইকে পেলেও সানিমকে পেল না। জান সবাইকে বলল, তোমাদের সবাইকে নিচে ডাকছে ডিনারের জন্য। কথাটা বলে জান আর দাঁড়ায়নি, দোতলায় চলে আসে। সানিমের রুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জানকে দেখে সানিম এলোমেলো হয়ে শুয়ে আছে। জান গিয়ে সানিমের মাথার কাছে বসে আস্তে করে ডাক দিল, সানশাইন খাবার খাবে না? জানের কথা শুনে সানিম চোখ মেলে তাকালো। জান চমকে গেল। সানিমের চোখ দুটো লাল হয়ে আছে। জান অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তোমার এমন লাগছে কেন? সানিমের কথা বলতে ইচ্ছে করছে না, কোনো রকমে বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবি? সানিমের এমন আবদার শুনে জানের ভিতরটা কেমন করে উঠল, কারণ সানিম তো এইভাবে কখনো আবদার করেনি। তাহলে কি সানিমের শরীর খারাপ লাগছে? এসব ভাবনার মাঝে সানিম আবার বলল, কিরে দিবি না? জান সানিমকে ধরে উঠাতে উঠাতে বলল, উঠে আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও, তারপর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিব। আমার ভালো লাগছে না জান, আমি খাবো না। বলছি না উঠো, বেশি কথা বলো না, উঠো তো। জানের জোরাজোরিতে উঠতে হলো। সানিম কোনো রকমে উঠে ওয়াশরুমে চলে গেল। হঠাৎ জানের চোখ যায় বেডের দিকে। সানিম যেখানে শুয়েছিল সেখানে লাল হয়ে আছে। জান যা বোঝার বুঝে গেল। জান তাড়াতাড়ি করে বেডশিট উঠিয়ে নতুন বেডশিট বিছিয়ে দিল। ওয়াশরুমের দরজার কাছে গিয়ে বলল, সানশাইন তোমার কিছু লাগবে? কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। সানিম জানকে কি বলবে বুঝে পেল না, তাই কিছু না বলে চুপ করে আছে। জান হয়তো বুঝলো সানিমের অস্বস্তিটা, তাই সানিমকে আর কিছু না বলে ওয়ার্ড্রপ থেকে প্লাজো গেঞ্জি আর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে নক করে বলল, সানশাইন দরজা খোলো আর কাপড়গুলো নাও। সানিম দরজা খুলে হাত বাড়িয়ে দিল। জান সানিমের হাতে কাপড়গুলো দিল। জান দরজা থেকে সরে এলো। সানিম দরজা আটকিয়ে প্রয়োজনীয় সব কিছু দেখে হাসল। তারপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। জান রুম থেকে বের হয়ে গেল। সানিম ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুমে জান নেই। সানিম আবার গোসল করেছে, তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে রুম থেকে বের হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর পারুল এসে খাবার দিয়ে গেল সানিমের রুমে। তার পিছন পিছন জান এলো। জান রুমে এসে সানিমকে পেল না। ওয়াশরুমের দরজা খোলা, কই গেল? বারান্দায় গেল, সেখানেও নেই। জান রুম থেকে বের হতে গিয়েও থেমে গেল। ওয়াশরুমে সানিমের কাপড় পরে আছে। জান চাদর সহ সানিমের কাপড় ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে রুমে এলো। দেখল রুমে লাইলা আর হাজাল। জানকে দেখে লাইলা জিজ্ঞাসা করলো, জান সানিম কই? জান একটু ভেবে বলল, আমি তো রুমেই রেখে গিয়েছিলাম, এসে পেলাম না, মনে হয় উপরে গেছে। জান কথাটা বলে খাবার ট্রেটা নিয়ে ওপরে যেতে লাগলো। জানের পিছনে লাইলা ও হাজালও গেল। তিনজন রুমে প্রবেশ করে দেখে সানিম পেট চেপে ধরে শুয়ে আছে। জান তাড়াহুড়ো করে খাবারের ট্রেটা রেখে সানিমের কাছে গেল। সানিমকে ধরে বলল, সানশাইন খুব কি কষ্ট হচ্ছে? সানিমের পেটে ব্যথা করছে, তবুও দাঁত মুখ খিচে উঠে বসল। লাইলা হাজালও এগিয়ে এলো।
জান হাজালকে বলল, আপু একটা কাজ করো না, হট ব্যাগে করে গরম পানি নিয়ে এসো প্লিজ। হাজাল লায়লা বুঝে গেছে কাহিনী কি। হাজাল আর দেরি করলো না, কিচেনে গিয়ে পানি গরম করে হট ব্যাগে ভরে এনে দিল। জান সানিমকে বলল,